ওখানে যেতে, মানে সিলেট থেকে গোলাপগঞ্জ যেতে সময় লাগে প্রায় 30 থেকে 40 মিনিট, এরকম সময় লাগে। বেবি ট্যাক্সি, সিএনজি, এই জিনিসগুলো তো আছে। তো উনি কাল বিলম্ব না করে দ্রুত গোলাপগঞ্জের দিকে রওনা দিয়ে দেন। উনি গোলাপগঞ্জ পৌঁছে দেন অল্প সময়ের মধ্যেই। উনি যখন গোলাপগঞ্জে পৌঁছে যান তখন ঘড়ির সময় কাটায় কাটায় রাত 11টা। ওখান থেকে আবার চন্দনবাগ যেতে সময় লাগবে 10 থেকে 15 মিনিট। তো চন্দনবাগ গ্রাম এবং গুহাসপুর গ্রাম এটা একদম পাশাপাশি। গুহাসপুর গ্রামে ঢোকার জন্য বেশ অনেকগুলো রাস্তা রয়েছে। চন্দনবাগ দিয়েও যাওয়া যায়, তারপর চকরিয়া নামক গ্রাম আছে, সেদিক দিয়ে যাওয়া যায়, তারপর মাটির দোকান নামে একটা জায়গা আছে, সেখান দিয়ে যাওয়া যায়। আবার অন্যান্য সাইডে ওই গ্রামের, বিশেষ করে গুহাসপুর গ্রামে অন্য যে গ্রামের সঙ্গে এই গ্রামের লিঙ্ক রয়েছে বা পার্শ্ববর্তী বর্ডার রয়েছে, সেখানকার গ্রাম থেকেও কিন্তু রাস্তা আছে, সেদিক দিয়েও আসা যায়। তো গুহাসপুর গ্রামটা এমনই একটি গ্রাম। আর চন্দনবাগ গ্রাম এবং গুহাসপুর গ্রাম এতটা পাশাপাশি মনে হয় যে এই দুটো একই গ্রাম, এটাকে কিন্তু আলাদা করে কেউ মনেই করবে না। তো যাই হোক, ওই সময়টাতে উনি যখন ফিরছিলেন তখন কিন্তু ওই জায়গাতে রাস্তার কাজ হচ্ছিল। তো আমাকে মুস্তানসির বিল্লাহ চৌধুরী সাব্বির ভাই আমাকে বলেছেন যে ওই চন্দনবাগ গ্রাম বেশ উন্নত, অনেক আগে থেকেই বেশ উন্নত। 1996 সালে যেখানে অনেক কাজ হয় সরকারিভাবে, পরবর্তীতে 2001 কি 2 সালের দিকে সেখানে ইউনিয়ন পর্যায়ে রাস্তার কাজ হয়। আর ওই সময়টাতে রাস্তার কাজ চলছিল, আর এই কারণে রাস্তার বিভিন্ন জায়গায় বিভিন্ন নষ্ট ড্রাম ফেলে রাখা হয়েছিল। এই ড্রামগুলোতে আলকাতরা, তারপরে পিচ, এগুলো গরম করে আমরা দেখেছি যে রাস্তায় পিচ ঢালাইয়ের সময় ড্রাম থাকে, ওই ড্রামটা কাট করা থাকে এবং ওই ড্রামের পেটের কাছে ফুটো করা থাকে, এবং নিচে আগুন জ্বালিয়ে পিচ, তারপরে আলকাতরা, এগুলো গরম করা হয়। প্রিয় লিসেনার্স, আপনারা অবশ্যই এই জিনিসগুলো দেখেছেন রাস্তা নির্মাণের সময় এই কর্মযজ্ঞ। তো ওই সংক্রান্ত কাজের কারণে ওই ধরনের ড্রামগুলো রাস্তার বিভিন্ন জায়গায় রেখে দেওয়া হয়েছিল। তো লুকুস মিয়া উনি যেহেতু বাড়িতে ফিরছিলেন এবং রাতও হয়ে গিয়েছিল, তো যদি চন্দনবাগ গ্রামের যে রাস্তা, এই রাস্তা দিয়ে তিনি ঢোকেন গোলাপগঞ্জ থেকে, তাহলে বেশ সময় লেগে যাবে ওনার বাড়িতে যেতে। কিন্তু উনি যদি অন্য পথ দিয়ে ঢোকেন, বিশেষ করে উনি যদি মাটির দোকান, যেই জায়গাটার নাম আর কি মাটির দোকানের রাস্তা দিয়ে তিনি যদি আসতে যান, তাহলে ওনার সময়টা বেশ বেঁচে যায়। তো ওই চিন্তা করে উনি ওই মাটির দোকানের রাস্তা ধরে বাড়ির দিকে আগাতে থাকেন, এবং ওইটা ওনার জন্য বেশ শর্টকাট একটা রাস্তা ছিল। শুরুতেই বলেছি তখন আষাঢ় মাস ছিল, এবং ওই রাত্রি ছিল আষাঢ় মাসের কোনো এক রাত। আর ওই সময়টাতে সময় হয়ে গিয়েছিল প্রায় 11:30 12টা এরকম সময় আর কি। আর উনি যখন ওই মাটির দোকানের রাস্তা ধরে এগোচ্ছিলেন, তখন কিন্তু ওনার বাড়িতে যাওয়ার আগে আরো একটি জায়গা পড়ে, তার নাম হচ্ছে লাল টিলা। যারা অত্র অঞ্চলের লোক আছেন, অবশ্যই আমি এই ঘটনা যখন বলছি আপনারা এই জায়গাগুলোর সাথে পরিচিত থাকবেন। তো ওই লাল টিলা দিয়ে উনি আসছিলেন। আর ওই লাল টিলা জায়গাটা অনেক আগে থেকেই বেশ হন্টেড বলে শোনা যায়। অনেকের নাকি বিভিন্ন সময় তাদের সাথে অনেক ভয়ানক ঘটনা ঘটেছে। আর এই লাল টিলা থেকে আবার কয়েকটি রাস্তা চলে গিয়েছে।
প্রায় 3টি রাস্তা চলে গিয়েছে। একটা হচ্ছে ওইখান দিয়ে ওই চন্দনবাগও যাওয়া যায়, আর একটা হলো চকরিয়া যাওয়া যায়। তো উনি ওই চকরিয়ার যে রাস্তাটা, উনি ওই রাস্তার দিয়ে যাবেন আর কি, এমন একটা করেছেন আর কি। তো যখন উনি ওই লাল টিলার কাছে চলে আসেন, তো চলে আসার পর তখন উনি অন্য রাস্তা ধরেননি আর কি। তো ওই জায়গাটাতে বেশ কয়েকটি সনাতন ধর্মাবলম্বীদের ঘরবাড়িও আছে, আর ওই পাশের আর একটা রাস্তা রয়েছে যেটা হলো কাঁচা রাস্তা। তো যাই হোক, উনি ওই লাল টিলার কাছে যখন আসেন তখন ওই জায়গাটাতে কিন্তু ওই যে রাস্তা তৈরি করার জন্য ওই যে সেই ড্রামগুলো আমরা সাধারণত দেখে থাকি, এই ড্রামগুলো কিন্তু এলোমেলো ভাবে রাখা ছিল। আর ওনার কাছে কিন্তু টর্চ লাইট ছিল না, তখন তো মোবাইল ফোনও ছিল না। উনি বাড়ির থেকে বের হওয়ার সময় বলেছিলেন তিনি সম্ভাব্য কখন ফিরতে পারেন, আর তখন মোবাইল ফোন থাকলেও সবার হাতে হাতে অ্যাভেলেবল ছিল না। তো উনি যখন ওই রাস্তাতে আসেন, তিনি দেখতে পান এরকম এলোমেলো ভাবে ওই ড্রামগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। এর মধ্যে একদম রাস্তার মিডিলে একটি ড্রাম উনি দেখতে পান, ড্রামটা খাড়া করে মানে রেখে দেওয়া হয়েছে। তো উনি চিন্তা করেন কি হবে, সব ড্রাম শোয়ানো, তাও আবার রাস্তার অন্য সাইডে, এটা রাস্তার মাঝখানে এভাবে খাড়া করে রাখা কেন? তো উনি বুঝতে পারছিলেন না। উনি যখন আস্তে আস্তে কাছে যান তখন দেখতে পান এটা আসলে ড্রাম না, এটা একটা মানুষ, এবং স্বাভাবিক আকৃতির একটা মানুষ। ওনার হাতে কিন্তু টর্চ লাইট ছিল না, শুরুতেই বলেছি। মোবাইল ফোনও ছিল না। মোবাইল ফোন না থাকলে মোবাইল ফোনের আলো আসারও প্রশ্ন আসে না। তো তখন যেহেতু মানে বৃষ্টি হচ্ছিল, গুড়ি গুড়ি আষাঢ় মাস ছিল, মাঝে মাঝে একটু বিজলি চমকাচ্ছিল মাঝে মাঝে। তো উনি যখন ওই ড্রামটার কাছে আসেন তখন তিনি দেখেন এটা ড্রাম না, এটা একটা মানুষ, এবং মানুষটা এমন ভাবে বসে আছে, আমরা মাটির উপর বসে 2 হাঁটুর উপরে মাথা রেখে যদি আবার 2 হাত দিয়ে আমরা হাঁটুটাকে ধরে রাখি তো সেটা কেমন দেখা যেতে পারে। এরকম আমরা অনেকেই এইভাবে বসে বসে মানে বিশ্রাম নেই অনেক সময়। তো একটা মানুষ ওইভাবে রাস্তার মাঝখানে বসে বিশ্রাম নিচ্ছে। তো উনি আবার চিন্তা করেছেন যে এটা তার পরিচিত একজন ব্যক্তি। তো ওখানে যে হিন্দু বাড়িগুলো আছে পাশে, ওই একটা হিন্দু বাড়িতে এক রাখাল ছিল। ওই রাখালের সাথে এই লুকুস মিয়ার বেশ পরিচয় ছিল, মানে বেশ বন্ধু সম্পর্ক। যেহেতু লুকুস মিয়া নিজেও উনি মাঝে মাঝে দিন মজুরের কাজ করেন, আর রাখাল এই কারণে রাখালের সাথে তার একটা সখ্য গড়ে উঠেছিল। তো উনি চিন্তা করেন এই রাখাল রাতের বেলা এই গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে এই রাস্তার উপর এইভাবে বসে আছে কেন। উনি চিন্তা করছেন হয়তো বা ঝগড়াঝাটি হয়েছে, মন টন খারাপ করে এখানে এসেছে। তো উনি যেহেতু মোটামুটি খুব ক্লোজ সম্পর্ক এবং এক কাছের ছোট ভাই, তো উনি যে কাজটি করেন সেটি হচ্ছে যে উনি একটি গালি দিয়ে ওঠেন। গালি দিয়ে উঠে বলে, এই তুই এত রাত্রে এখানে কি করিস, যা বাড়ি যা, এই বৃষ্টির মধ্যে এখানে কেউ বসে থাকে নাকি। তো যখন উনি গালি দিয়েছে তখন দেখে যে প্রথমে কিন্তু উনি বলেছে যে এই কে রে তুই, অমুক নাকি, কোনো সারা শব্দ না। তখন ওনার দৃঢ় বিশ্বাস হইল যে এটা মনে হয় ওই রাখালটাই। তখন উনি গালি দিয়েছিল, আর গালি দেওয়ার সাথে সাথে ওই লোকটি উঠে দাঁড়ায়। দেখে উচ্চতা একদম স্বাভাবিক আমাদের মতোই আর কি, এরকম আহামরি লম্বাও না শর্টও না। কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছিল, মাঝে মাঝে হালকা বিজলি চমকাচ্ছিল, তো ওই
বৃষ্টিপাতের কারণে আকাশে তো মেঘ ছিল, আর মেঘের কারণে কিন্তু আশেপাশে অন্ধকারও ছিল। তো উনি মূলত ওই মানুষটার চেহারা দেখতে পাচ্ছিলেন না অন্ধকারের কারণে। মাঝে মাঝে বিজলি চমকালেও উনি ভালো করে দেখতে পাচ্ছিলেন না। তো ওই মানুষটি লাফ দিয়ে উঠে দাঁড়ায়, যখনই গালি দিয়েছে তখনই উঠে দাঁড়িয়েছে। মনে হচ্ছে যে গালিটা তার খুব লেগেছে আর কি, এমনটাই। তো উঠে দাঁড়ানোর পর লুকুস মিয়া দেখে যে এই মানুষটি আস্তে আস্তে বড় হচ্ছে, মানে লম্বা হয়ে যাচ্ছে, এবং লম্বার সাথে সাথে তার শরীরের গঠনও চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু অন্ধকারে সে কিন্তু তার অ্যাকচুয়াল চেহারাটা দেখতে পারছিল না, কিন্তু এতটুকু বুঝতে পেরেছিল এটি কোনো মানুষ নয়, এটি কোনো জিন। আর সেটি লম্বা হতে হতে এতটা বড় হয়ে যায়, প্রায় 4-5 তলা ভবনের সমান উচ্চতা বিশিষ্ট মানে আকৃতি ধারণ করে। এবং সে রাস্তার এক পাশে একটা পা আর এক পাশে একটা পা দিয়ে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলে না। এখন লুকুস মিয়া সে কিন্তু জানতো যে সে যদি এখন তার 2 পায়ের নিচ দিয়ে পার হওয়ার চেষ্টা করে তাহলে তাকে পিষে মেরে ফেলবে। আবার সে যে পেছন দিকে ব্যাক করে যাবে, পেছন দিকে ব্যাক করে গেলেই ওই মানে মাটির দোকান রাস্তার দিকে আবার উল্টো দিকে ব্যাক করে গেলেই ওই সেখানে যে জায়গাটি রয়েছে সেই জায়গাটার নাম হচ্ছে লালটিলা। লালটিলা থেকে সামান্য একটু এগিয়ে এসেছিল, ওইখানে গেলে আরো ভয়ানক বিপদ হতে পারে। তখন সে কি করে, সে চিন্তা করে যে আমার পকেটে তো সিগারেট আছে, তার আবার ধূমপানের অভ্যাস ছিল, সিগারেটটা বের করে সিগারেট জ্বালালে এই সমস্ত দুষ্ট জিনপুরি নাকি কাছে আসে না। তো উনি কি করেন, উনি সিগারেটটা মুখে নেন এবং যখনই উনি আগুন ধরাবেন তখন পকেটে হাত দিয়ে কোথাও উনি আর ম্যাচ খুঁজে পাচ্ছেন না। এই তো মহাবিপদ, ম্যাচ গেল কই। কিন্তু ওনার কাছে উনি কোনোভাবেই ম্যাচ খুঁজে পাননি। এদিকে কিন্তু অন্ধকারে দেখতে পাচ্ছেন যে এই ভয়ানক দানব আকৃতির অবয়ব সেটি রাস্তার এক পাশে এক পা, এক পাশে আর এক পা, এটা দিয়ে দাঁড়িয়ে আছে দিব্যি। উনি যত দোয়া কালাম জানতেন সব ধরনের দোয়া কালাম উনি পড়া শুরু করেছেন, কিন্তু কোনোভাবেই ওই অবয়বটি রাস্তা ছাড়ে না, কোনোভাবেই সে এখান থেকে যাচ্ছে না। খুব বিপদ হয়ে গেল। উনি বুঝতে পারছিলেন যে ওনার আজকে সত্যি অনেক বিপদ। উনি যখন অনেক দোয়া কালাম পড়েও কোনো কাজ হচ্ছিল না, তখন উনি মনে করছিলেন যে অনেকেই তো রাস্তায় বা বিভিন্ন জায়গায় জিনের অবয়ব দেখে সেন্সলেস হয়ে পড়ে যায়, তাহলে আমি এখনো কেন সেন্সলেস হচ্ছি না? সেন্সলেস হলে তো মনে হয় বেঁচে যেতাম। উনি এই চিন্তা করছে। আর উনি এটাও ভাবছে যে এত দোয়া কালাম পড়ছি, এটি যাচ্ছে না কেন? তাহলে নিশ্চয়ই এটি অত্যন্ত শক্তিশালী একটি জিন। তাহলে একে মানানোর উপায় কি? এই চিন্তা করছিলেন, হঠাৎ করে তার একজনের কথা মনে পড়ে যায়। এই চন্দনবাগ গ্রামের পাশেই আরো একটি গ্রাম রয়েছে। এই গ্রামের নাম হচ্ছে গির্ধ গ্রাম। এই গির্ধ গ্রামে সিলেটের 360 আউলিয়ার একজন হযরত শাহ মঞ্জুর রহমতুল্লাহ আলাইহি শায়িত আছেন। কথিত আছে হযরত শাহ মঞ্জুর অত্যন্ত পরহেজগার ছিলেন, এবং এতটা পরহেজগার ছিলেন যে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনেরাও ওনার কাছে এসে শিষ্যত্ব গ্রহণ করেছিলেন, তার কাছ থেকে দ্বীনের দাওয়াত নিয়েছিলেন এবং সেই অনুযায়ী তারা জীবনযাপন করতেন। এই কারণে এই গির্ধ গ্রামে শোনা যায় যে হযরত শাহ মঞ্জুর রহমতুল্লাহ আলাইহির শিষ্য অনেক ভালো জিন এখনো রয়ে গেছে।
এখন এই লুকুস মিয়া সে চিন্তা করে যে হযরত শাহ মঞ্জুরকে অনেক খারাপ জিনও ভয় পেত একটা সময়, তিনি যখন জীবিত ছিলেন, আর তার শিষ্যরাও তো এখন এই গ্রামে আছে। তো উনি চিন্তা করেন যে আল্লাহ তাআলার কাছে উনি দোয়া করবেন হযরত শাহ মঞ্জুর রহমতুল্লাহ আলাইহির ওসিলা করে, যে হে আল্লাহ, তুমি হযরত শাহ মঞ্জুর রহমতুল্লাহ আলাইহিকে যে নৈকট্য দান করেছিলেন, তার নৈকট্যের ওসিলায় তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো। তো উনি এই দোয়াটাই করেন, এভাবেই উনি দোয়া করেন। উনি জাস্ট খালি একবার বলেছেন, হঠাৎ করে ভয়ানক একটি বজ্রপাত হয় এবং উনি দেখতে পান এই বজ্রপাতটি ওই দানবাকৃতির মানে দৈত্যাকৃতির জিনটির মাথার উপর পড়েছে। আর যখন ওই মাথার উপর পড়েছে ওই সময়ই উনি স্পষ্টভাবে ওই ভয়ানক ও দানবাকৃতির জিনের চেহারাটা দেখতে পান। উনি দেখতে পান এই দানবাকৃতির জিনের মাথাটি অনেক বড় এবং গোল, তার চোখ দুটি লাল টকটকে এবং লাল আগুনের মতো জ্বলছে মনে হচ্ছিল, এবং তার শরীর কালো কুচকুচে এবং পুরো শরীর ভর্তি লোম, এবং তার মুখে যে দুটি ভয়ানক দাঁত রয়েছে সেই দাঁতের কথা শুনে প্রিয় লিসেনার্স আমি নিজেই আটকে উঠেছি। তার ঠোঁটের ভেতর দিয়ে দুটি দাঁত বেরিয়ে আছে এবং এই দাঁত দুটির লম্বা হবে প্রায় 15 থেকে 16 ফিট, এতটা লম্বা হবে। মানে তার শরীরের একটা বড় অংশ দাঁত, এবং দেখে মনে হচ্ছিল দাঁতগুলো সোনালী কালারের। ওই অন্ধকার রাতে ওই বিজলির আলোতে মনে হচ্ছিল দাঁত দুটি সোনালী কালারের। এমন ভয়ানক একটি জিন ওই বিজলির আলোতে উনি দেখেন। আর ওই জিনটির কি হয়, সে মাথার উপর যখন বজ্রপাত হয়েছে তখন ঘোড়া যেমন চিৎকার করে উঠলে যেরকম শব্দ হয়, মনে হলো ওই জিনটি যন্ত্রণায় কুঁকড়ে উঠে সেভাবে প্রচন্ড জোরে একটা চিৎকার দিল, এবং চিৎকার দেওয়ার সাথে সাথে সে ওই জায়গা থেকে অদৃশ্য হয়ে গেল। তখন লুকুস মিয়া চিন্তা করলেন যে যাক, আপদ বিদায় হয়েছে। কিন্তু উনি এই ভয়ানক চেহারার এই জিনটি দেখে ওনার যে কি অবস্থা হয়েছিল তা প্রিয় লিসেনার্স আপনারা বুঝতেই পারছেন। কিন্তু তারপরে উনি ওনার সাহস ধরে রেখেছিলেন, কারণ উনি বেশ সাহসী মানুষ ছিলেন বটে। তো উনি চিন্তা করেন আল্লাহ হয়তোবা আমার দোয়া শুনেছেন এবং এই কারণে তার মাথার উপর বজ্রপাত হয়েছে। উনি এক দৌড় দিয়েছেন ওনার বাড়ির দিকে। ওখান থেকে ওনার বাড়ির মানে যদি দৌড়ে যায় তাহলে সর্বোচ্চ 5 মিনিট সময় লাগবে। উনি যখন দৌড় শুরু কেবল করেছেন, হঠাৎ করে ওনার মনে হচ্ছে পেছন থেকে ঘূর্ণিবায়ু ওনার পেছন থেকে আসছে। উনি পেছন ফিরে তাকিয়ে দেখেন ওই যে রাস্তার কাজ করার জন্য যে সমস্ত বিভিন্ন সরঞ্জামাদি নিয়ে আসা হয়েছিল এবং উপকরণ নিয়ে আসা হয়েছিল, যেমন বালু, ছোট ছোট পাথর, ইট, উনি দেখতে পাচ্ছিলেন যে পেছন দিকে তাকিয়ে ওই বিজলির আলোতেই বা মাঝে মাঝে বিজলি চমকাচ্ছিল ওই বজ্রপাতের পর থেকে উনি দেখতে পাচ্ছিলেন যে প্রচন্ড এক ঘূর্ণিবায়ু, ওই ঘূর্ণিবায়ুর মধ্যে মনে হচ্ছে ওই বালু, তারপরে পাথর, ইট ভাঙা, এই জিনিসগুলো ওর মধ্যে ঘুরছে এবং তার দিকে এগিয়ে আসছে। উনি বুঝতে পারেন যে ওই দৈত্যাকৃতির জিনটি সে তাকে একদম শেষ করে ফেলে দেওয়ার উদ্দেশ্যে ওখানে দাঁড়িয়ে গিয়েছিল, কিন্তু সে যেহেতু বজ্রপাতের কারণে সে পারেনি, সে আবার তাকে অ্যাটাক করার চেষ্টা করছে। তো সে কি করে, এখানে একটি বিষয় বলে রাখা ভালো প্রিয় লিসেনার্স, ওই
লুকুস মিয়া সে কিন্তু ওই জিনকে অনেক রিকোয়েস্ট করেছিল যে আমার ভুল হয়ে গেছে, আমি তো বুঝতে পারিনি, আমি তো রাখাল মনে করছি আমার পরিচিত, এই মনে করে আমি তোমাকে গালি দিয়ে ফেলেছি, তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে মাফ করে দাও। যখন বারবার মাফ চাওয়ার পরেও যখন ওই দৈত্যাকৃতি জিনটি কথা শোনেনি, তখনই মূলত উনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন ওই হযরত শাহ মনজুর রহমতুল্লাহ আল্লাহর নৈকট্যের ওসিলা দিয়ে। আর তখনই মূলত এই ঘটনাটি ঘটেছিল। তো যাই হোক, উনি কি করেন, উনি বাড়ির দিকে দেন দৌড়। বাড়ির দিকে যখন দৌড় শুরু করেছেন, হঠাৎ করে উনি ওনার দৌড় থামিয়ে দিতে বাধ্য হন। উনি দেখেন ওনার সামনে ওই ভয়ানক জিনটি আবার দাঁড়িয়ে আছে, ঠিক একই রকম ভাবে, রাস্তার এক পাশে এক পা আর এক পাশে আর এক পা। যেখানে উনি আটকে যান, মানে দৌড় কিছুটা দিয়েছেন, যেখানে উনি আটকে যান সেখান থেকে ওনার বাড়ির দূরত্ব দৌড়ে গেলে সর্বোচ্চ 1 মিনিট। কিন্তু উনি তো যেতে পারছেন না, এখন উনি কি করবেন? ওই সময়ে উনি মানে আধা সেন্সে ছিলেন এবং আধা অজ্ঞান অবস্থায় ছিলেন। উনি যদিও মানে দাঁড়িয়ে ছিলেন, কিন্তু ওনার মাথা কাজ করছিল না অর্ধেকটা। মানে উনি যে কি করবেন, মানে উন্মাদের মতো হয়ে গেছিলেন। উনি আসলে বুঝতে পারছিলেন না যে এখন ওনার করণীয় কি। উনি ওনার ভাষ্য অনুযায়ী উনি ওই ভয়ানক জিনটির 2 পায়ের মাঝখান দিয়েই হাঁটা শুরু করেন। উনি নাকি যখন 2 পায়ের মাঝখান দিয়ে হাঁটছিলেন, তখন ওনার মনে হচ্ছিল উনি প্রতিটা পদক্ষেপ নিচ্ছেন এবং আস্তে আস্তে মাটির মধ্যে চলে যাচ্ছেন, মানে মাটির নিচ দিকে উনি চলে যাচ্ছেন, এমনটা মনে হচ্ছিল। পরবর্তীতে উনি যে মানে কাজটি করেন, ওনার ওই সেন্সে যতটুকু ওনার সেন্স ছিল ততটুকু ওনার মনে পড়ে যে উনি কখন যে হাঁটতে হাঁটতে ওনার বাড়ির কাছে চলে এসেছেন উনি জানেন না, শুধু বাড়ির কাছে এসে ও মাগো বলে একটা জোরে ডাক দিয়েছেন। এই একবারই বাড়ির সদস্যরা বের হয়ে আসে, তাকে বিধ্বস্ত অবস্থায় দেখে তিনি ঘেমে একদম একাকার হয়ে গেছেন, আর সমস্ত শরীর ঠক 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 করে কাঁপছে, মনে হচ্ছে প্রচন্ড ভয় পেয়েছেন। পরিবারের সদস্যরা তাকে সেবা শুশ্রূষা করে। ওই রাত্রে উনি তেমন আর কিছু বলতে পারেন না। পরের দিন সকালবেলা এই লুকুস মিয়া পরিবারের সব সদস্যদেরকে ডেকে গত রাত্রের সকল ঘটনা খুলে বলেন। লুকুস মিয়ার বাবা উনি চিন্তা করেন যে ঘূর্ণিবায়ুটা হয়েছে, তাহলে তো রাস্তার এই যে ইট বালু এগুলো তো তাহলে সরে যাওয়ার কথা ওখান থেকে। কিন্তু ওরা গিয়ে দেখতে পান রাস্তার সবকিছু স্বাভাবিক আছে, কোনো কিছু মিসিং হয়নি। তো আমরা যেটা জানি সেটি হচ্ছে যে এই ধরনের ভয় পাওয়ার পরে মানুষের জ্বর হয়, অসুস্থ হয়ে যায়, কখনো জ্বরে মারা যায়। কিন্তু এই বিষয়টি আবার লুকুস মিয়ার বেলায় হয়নি। ওরা জ্বরটার কিচ্ছু আসেনি, একদম উনি স্বাভাবিক ছিলেন। তবে এটা সত্য, উনি খুবই ভয় পেয়েছিলেন। আর এরপর থেকে ওনার সাথে আর কোনো ঘটনা ঘটেনি।